আপনার কাছে আমার একটা প্রশ্নের উত্তর জানতে আমি এসেছি। আপনি কি দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দেবেন? হ্যাঁ, নীরার সাথে আমার মাঝে মাঝে টেলিফোনে কথা হয়, দেখা অবশ্য হয়নি। আমি চাইনি দেখা করতে, চাইলে দেখাও হতো। আপনি কেস করুন, আমার বিরুদ্ধে আপনার যত অভিযোগ আছে সব অভিযোগ নিয়ে আপনি মামলা করুন। প্রমাণ করুন যে আমি আপনার স্ত্রীকে অপহরণ করেছি। আমাকে শাস্তি দিন, আমি সবকিছু মেনে নেব। কিন্তু শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিন, কেন আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেল? কেন? ওকে, আমাকে উত্তর দিতে হবে না, আপনি নিজে নিজেকে প্রশ্ন করুন। সেখানে তো কোনো ভুল বা মিথ্যে কোনো উত্তর দেবেন না আপনি। সো আস্ক ইয়োরসেলফ। আচ্ছা, তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। সেই তুমি আর এই তুমি, মনে হচ্ছে যেন আলাদা দুটো মানুষ। আমারও আয়নায় দাঁড়িয়ে তাই মনে হয়, নিজেকে চিনতে পারি না। সালেহা খালা তো তোমার প্রশংসা একেবারে পঞ্চমুখ। অবশ্য শমশের যে তোমার সাথে দুর্ব্যবহার করে সেটা আপা আমাকে বলেছেন। তুমি বাবা কিছু মনে করো না, এসব কানে নিও না। আমি মানুষের কর্মে বিশ্বাসী ছিলাম, অদৃষ্ট আমার কোনো বিশ্বাস ছিল না। কিন্তু অদৃষ্ট বলেও যে একটা বিষয় আছে, এখন তো আমি আর অস্বীকার করতে পারছি না খালা। হ্যাঁ, অদৃষ্ট আছে। এই যে কপাল, 4 আঙ্গুল সমান কপাল নিয়ে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসে, কিন্তু খোদা যে কার কপালে কি লিখে দেন একমাত্র তিনিই জানেন। এই যে এই বাড়িতে যে আমার ঠাঁই হবে, কোনোদিন স্বপ্নেও তা ভাবিনি। তুমি লেখাপড়া করছো, তোমার আশাকে পোশাকে আচার আচরণে অনেক বদলে গেছো। সেই বাউন্ডেলে ভাবটা আর নেই। ফুপি ফুপি আমাকে পাগল থেকে মানুষ বানিয়ে দিয়েছেন খালা। হ্যাঁ, সালেহা আপা শিউলিকেও মানুষ করে গড়েছেন। জানো, আমি না স্বপ্নেও কখনো কল্পনা করিনি শিউলি লেখাপড়া করবে ঢাকা শহরে এসে, ওর বড় ঘরে বিয়ে হবে। সব স্বপ্নের মতো লাগছে। আশ্চর্য ব্যাপার কি, মানুষ ভাবে এক, হয় আর এক। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে সবকিছু কেমন যেন বদলে বদলে যাচ্ছে। মালাকে এখন আমি আর আগের মতো খুঁজে বেড়াই না। ওর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু খানিক পরে আবার মিলিয়ে যায়। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক এভাবে বদলে যায় না খালা? এই জন্যই তো মানুষ বেঁচে থাকতে পারে, সুস্থ থাকতে পারে। প্রতীক, এটা কোনো কাজ হলো? তোর মনে যদি এরকমই কিছু ছিল তাহলে তুই অয়নের বাসায় কেন গেলি? তুই আমাকে অয়নের বাসায় একা রেখে চলে গেলি কেন? শোন প্রতীক, আমি আর কখনো মৌকে নিয়ে তোর সাথে কোনো কথা বলবো না। অনেক হয়েছে, আমি তোকে ভালো করেই চিনে ফেলেছি। মৌ এখন আমার কাছে আছে, আমি ওর মার হাতে ওকে উঠিয়ে দেব। তুই আমাকে অয়নের বাসায় নিয়ে যা অপমান করেছিস সেটা আমি কোনো দিনও ভুলবো না। ব্যাস। দিদি শোনো, অনামিকাকে নিয়ে আসতে চাই। পাপিয়াকে নিয়ে এসো। এই বাড়িটা কি একটা পাগলা গারদ নাকি যেটা পাগল কেনে বাড়িতে তুলতে হবে? তোমরা সবাই মিলে পাপিয়াকে পাগল বানাবার চেষ্টা করছো কেন বলো তো? ওকে দেখে তো সম্পূর্ণ একটা সুস্থ মানুষ মনে হয়।
হ্যাঁ, ও কথা বলে সুস্থ মানুষের মতো, কিন্তু কাজ করে একেবারে পাগলের মতো। ও যা বলে তা কিন্তু করে না। আর সারাদিন ফুপিদের ওখানে ছিলাম, আমি, আসাদ, শিউলি সবাই ছিলাম। চেয়েছিলাম সারাদিন থাকতে। যখন মনে হলো শিউলি আর ফুপি আমাকে মিথ্যে বলেছে, ভীষণ রাগ হয়েছিল। আমি চলে এসেছি ওখান থেকে। আসাদ অবশ্য আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু শমশের মামা নিষেধ করেছে। একমাত্র শমশের মামাই সত্য কথা কখনো লুকিয়ে রাখে না। ও, তাহলে প্রায়ই তোমার শমশের মামার সঙ্গে কথা হয়? হ্যাঁ, শমশের মামাই আমাকে সবকিছু বলেছে। প্রথমে শমশের মামার কাছে শুনেছি, তারপর 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 আমি কিছুই বলবো না। হ্যালো। আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শাহানা, তুমি কি করছো? আমাকে তো কিছুই জানাচ্ছ না। আন্টি আমি যা করব আপনাকে সময় মতো সব জানিয়ে দিব। না না, দেরি করা কিন্তু একদম ঠিক হবে না। সময় পেলেই প্রতীক কিন্তু পালাবে। আর বোঝোই তো, আমি সুজানা আমরা বলেছি যে ওকে মানে ওর নামে কেস করব, ওকে জেলে দেব। তুমি যা কিছু তাড়াতাড়ি করো। একটা কাজ করো না, তুমি তাড়াতাড়ি করে একটা নারী নির্যাতনের মামলা করে ফেলো। আন্টি তাড়াহুড়া করে মামলা করা যায় না, আমাকে সব কিছু জেনে শুনে তারপর ইনিশিয়েটিভ নিতে হবে। শাহানা, তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারছো না মা। আমি সব বুঝেছি, যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা করেই কাজ করতে হয়। হোক, ময়ের খালা শাশুড়ি এসেছিলেন। উনিও শেষ পর্যন্ত আমার সঙ্গে হাত মিলিয়েছেন। উনিও বলেছেন প্রতীকের ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। বোঝো, ওনার আপন বোনের ছেলে, তারপর আমাকে বলে গেলেন যা করার তাড়াতাড়ি করেন। আমি অবশ্য ওনাকে তোমার কথা বলেছি যে তুমি খুব ভালো উকিল। আপনি যে আসবেন সেটা মনে হয় শিউলি জানে না। ও তো ঘুমোচ্ছিল। সারপ্রাইজ দিবার লেগে কই নাই কা শিউলি তো ভাইজান আমার উপর কারফিউ জারি করছে। অল্লয় দেখা করবার চেলে খালি প্রতিবাদ করে। 144-এর ডরে আমি যেদিকে আহি না। আরে ভাই, কেন আসবেন না? নিশ্চয়ই আসবেন। আপনি আসবেন, দেখা হবে, কথা হবে, চেনা জানা হবে। ফুপি তো সেটাই চাইছেন। শিউলি তো চায় না, ও শরম বেশি। ভাইজান আপনি কোন, আমার কি দিলে চায় না বউ লাগে দুইটা চারটা কথা কই হুনি। বড় ভাবি মেজো ভাবি বুঝবার পারে, মাগার কইবার পারে না যে যা শ্বশুর ভাই যা বউরে দিয়ে খায়। মনে করে আমি কম। এখন ভাইজান আপনি কোন, আপনার লোক এখানে বয়ে বয়ে ফটো ফটো যাই করি না কেন, আমারও তো একটা শরম করে। আপনি শুধু আমাকে বলবেন, যখন আপনার মন চাইবে তখনই বলবেন, আমি ব্যবস্থা করব। আরে ভাই, এখন তো ঘুরে বেড়াবারই সময়। আপনি ছাড়া তো ভাইজান এবারে সবাই শিউলির মুরব্বী। আম্মা যান, মামু যান, ফুপু যান, এগো সামনেই তো আমার একটু ডর করে, শরম ভি করে। আরে লজ্জার কিচ্ছু নেই। এবারে সবাই আপনার মুরব্বী হলেও সবাই খুব খোলা মনের। আর আমি তো আছি। আপনি বসুন তো বসুন, আমি শিউলিকে ডেকে পাঠাচ্ছি। তুই যে এভাবে চলে এলি, তোর শ্বশুরবাড়ির লোকেরা কিছু বলবে না তো? খালা, আমার শ্বশুরবাড়ির লোকেরা ময়ের শ্বশুরবাড়ির মতো না। প্রতীক ভাই আর রাফি তো উত্তর মেরু আর দক্ষিণ মেরু। রাফি আমাকে কখনোই কোনো কাজে বাধা দেয় না, বরং ওই তো আমাকে সবকিছু গুছিয়ে দিল। আর এটাও বলল যতক্ষণ পর্যন্ত ময়ের সমস্যার সমাধান না হয় আমি ততক্ষণ পর্যন্ত যেন বাসায় না ফিরি। আমি এখানে থাকতে এসেছি খালা, ময়ের সমস্যাটা সমাধান হোক তারপর যাব। কিন্তু তোর ভাসুর যা ভাইয়া ভাবির আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আসলে ওরা সবসময় ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে। তবে কি জানো খালা, রাফি আর বড় ভাইয়া চমৎকার মানুষ হলেও ওরা কিন্তু ভালো নেই। কেন? কি হয়েছে ওদের? আসলে ভাইয়া আর ভাবির একটা বাচ্চা থাকলে বোধহয় ওরা অনেক ভালো থাকতো।
অবশ্য এই নিয়ে শুধু ভাবিরই আফসোস, ভাইয়ের কোনো আফসোস নেই। শোন মা, সংসারে মেয়েদের মন মায়ায় জড়ানো থাকে। একটা মেয়ের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা অনেক বেশি। মেয়েদের মনে থাকে মমতা আর স্নেহ, তাই তো বিয়ের পর ওরা মা হতে চায়। সুখের একটা সংসারে সবাইকে নিয়ে পরম আনন্দে থাকতে চায়, কিন্তু কটা মেয়ের কপালে তা জোটে বল? একদম সত্যি কথা খালা। তবে শুধু মেয়েরা না, আমি অনেক ছেলেদেরকেও অসুখী হতে দেখেছি। আসলে কি খালা, কেউই পরিপূর্ণ সুখী হতে পারে না। পরিপূর্ণ সুখ তো দূরের কথা, আমার মেয়েটার কপাল জোড়াই দুঃখ। শাহানা আসবে বলেছিল। ও আসলে ওকে সবকিছু খুলে বলবি। প্রতীককে শাস্তি দিতেই হবে, ওকে থ্রেট করতে হবে, নীরার ব্যাপারে প্রেশার ক্রিয়েট করতে হবে। আমার মেয়েটাকে শান্তি দেয়নি, আমি ওকে কিছুতেই সুখে থাকতে দেব না। আমি আইছি দেখে কি তুমি চেয়েছ? না। খুশি হয়েছ? জি। আরেকদিকে চেয়ার হইলে কেমতে বুঝুম তুমি খুশি হয়েছ না গোসা হয়েছ? মর জ্বালা চোখ সরালে চোখেলা। আমি কি পর পুরুষ? আচ্ছা, আপনি এসেছেন ভালো কথা, এত কিছু নিয়ে এসেছেন কেন? কও কি শ্বশুর বাড়ি খালি হাতে আসুম? বড় ভাবি যদি জানবা পারে আমরা জবাই দিব। বড় ভাবি কইলাম জানে না যে আমি এখানে আইছি। ভাবিকে বলেননি কেন? সারপ্রাইজ দিব, এই যেমন তোমারে দিচ্ছি। ভালো হয়েছে না? কিন্তু সবাই যে জেনে গেল আপনি এসেছেন, আমার তো এখন লজ্জা লাগছে। তোমার লাইগা লাজ শরম সব আজকে রাস্তা থুয়েছি। এলা হাঁচা কইরা কও খুশি হও নয়? এগুলো কথা জিগাই। কি কথা? এই যে তুমি আমার আপনা কইরা কইতাছ, আমি কি তোমার আপনা মানুষ না? তুমি করে বলতে হবে তো, সেটা আগে বলেননি কেন? এত ঢং করেন কেলা? খাইছে আমারে। তুমি দেখি কথা কওয়ার আগে সত্যি সব বুঝা ফেলাও। মামু জানতে তাহলে তোমার কথা হাছাই কইছে। মামুজানের কথা বেশি বিশ্বাস করো না, সে বেশি কথা কয়। তার মাথায় সিট আছে, সে কখন কারে কি কয় তার হুঁশ থাকে না। শিউলি, মাত্র কয়দিনে তুমি আমাকে ভাষা শিখা ফেলাইছো? আজীব কারবার। আমি তো টেনশনে আছিলাম যে তুমি আমার কথা বুঝা পারো কিনা। অন্তত তুমি কইবারই পারো। তোমার সাথে কথা বলতে বলতে আমি শিখে ফেলেছি। শোনো, এই কথাগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি কি ভেবেছো আমি তোমার মতো করে কথা বলতে পারি না? পারি, কিন্তু বলি না। আমার ভাষায় সবাই যেভাবে কথা বলে আমি সেভাবেই বলার চেষ্টা করি, এবং আমি তাতে আনন্দ পাই। আরে তুমি তো ভালোই। আরে আমি তো ভেবেছিলাম মানে ঢাকা শহরে লেখাপড়া করেছি, সবই জানি। মাগার নিজের জিনিস নিজের কাছে রাখবার চাই। নিজের ভাষায় কথা কন একটা সুখ আছে না, দিলে শান্তি আলাদা। পরের জিনিস নিজের হয় না, বুঝলা? বুঝলাম। আমরা কি অল্প সময় লাগে বাইরে যাওয়া পারি? বেশি না, 1 ঘন্টা। বস। চল, আজ তোকে এক জায়গায় নিয়ে যাব। এতদিন পর হঠাৎ আমাদের বাসায় এলি, এখন বলছিস এক জায়গায় নিয়ে যাবি। কোথায় নিয়ে যাবি আমাকে? চল, গেলেই বুঝতে পারবি। না, না বললে তো আমি কোথাও যাব না। তুই কি আমাকে ভয় পাচ্ছিস? মাঝে মাঝে তুই খুব ভালো, আবার মাঝে মাঝে খুব খেয়ালি, আর তখন তোকে সত্যি আমার খুব ভয় লাগে। যদি ভয় পাস তাহলে আসতে বললি কেন? বারে, তুই আমার খুব ভালো বন্ধু। দীপা, তুই, আমি কলেজের বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমি তোকে খুব ভালোবাসি, এজন্যই তোকে আসতে বলেছি। তাছাড়া তোকে আমি প্রায়ই মিস করি। কিন্তু কিছুক্ষণ আগে যে বললি আমি ভালো না। সেটা তো বলিনি, তবে মাঝে মাঝে তুই খুব খেয়ালি, আর তোর খেয়ালিপনাতেই আমার ভয়। আমি তোর বান্ধবী, কলেজে সেই দুষ্টু, চঞ্চল, অস্থির পাপিয়া না। এখন আমি তার ঠিক উল্টো একটি মেয়ে। পাপিয়া, তুই থাম, তুই যা, আমি যাব না।
এসব ক্ষেত্রে কখনোই থ্রেট করতে নেই। প্রেশার ক্রিয়েট করে আপনি কখনই সমস্যার সমাধান করতে পারবেন না, বরং জটিলতা আরও বেড়ে যাবে। আন্টি জানেন আমি কোথা থেকে আসছি? নিশ্চয়ই প্রতীক ভাইয়ের বাসা থেকে। না, আমি গিয়েছিলাম মৌয়ের ওখানে। ওর খালা শাশুড়ি নিশ্চয়ই তোমাকে চিনে ফেলেছে। না আন্টি, আমি কিছুই বলিনি। মৌ তো আমাকে দেখে ভীষণ অবাক। আমরা বান্ধবী, খালা তাই জেনেছেন। যদি জানতো তুমি উকিল তাহলে নিশ্চয়ই প্রতীককে সাহায্য করতে বলতো। তুমি নিশ্চয়ই মোর সাথে কথা বলে এসেছো। হ্যাঁ বলেছি, মোর সাথে ওর হাজব্যান্ডের সম্পর্কটা জানার চেষ্টা করেছি। প্রথম দিন থেকে ওদের দুজনের রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং, বিহেভিয়ার সব কিছুই মৌ আমাকে বলেছে। সব শুনে আমার মনে হয় আমাদের কয়েকদিন অপেক্ষা করা দরকার। মৌ ছোট মানুষ, তাছাড়া ও খুব চাপা স্বভাবের। নিজের কষ্ট হলেও কাউকে বলবে না, সবার কষ্ট হবে ভেবে সে নিজের কষ্টটাকে চেপে রাখবে। এভাবে চলতে থাকলে আমার মেয়েটা সত্যিই বাঁচবে না। আন্টি, আপনি মা, মেয়ের জন্য ইমোশনাল হয়ে পড়েছেন, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমার ইমোশনাল হলে চলবে না, আমাকে অ্যানালাইসিস করতে হয়। বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, যুক্তি দিয়ে আমাকে সব কিছু ট্যাকেল করতে হয়। আমার জাজমেন্টে ইমোশন বা সেন্টিমেন্ট থাকতে নেই, তাই আমার দেখা বা বোঝার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। আন্টি, আমার মনে হয় মৌ না চাইলে ওদের ডিভোর্স যাওয়াটা আমাদের কারোরই উচিত না। সুজানা, আমরা না হয় কদিন অপেক্ষা করি। সুজানা, শাহানা যা বলছে তা কি ঠিক? কিন্তু আমার তো মনে হয় সময় দিলেই প্রতীক সুযোগ পেয়ে যাবে। কিন্তু খালা, মৌ যদি না চায়, মৌকে বাদ দিয়ে কিন্তু আমরা প্রতীক ভাইয়ের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। এক্স্যাক্টলি, প্রতীক আর মৌ হাজব্যান্ড ওয়াইফ। মৌ কমপ্লেন না করলে আমাদের কমপ্লেনে কিছুই আসবে যাবে না। কিন্তু মৌ তো আমার কোনো কথাই শোনে না। হ্যাঁ আন্টি, এটাই তো আমাদের মূল সমস্যা। কি ব্যাপার শিউলি, কি ভাবছো? না আসাদ ভাই, আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটবে। আমার খুব প্রিয় একজন মানুষ খুব কষ্টে আছে, আমার খুব ভয় ভয় করছে আসাদ ভাই। ভয় কোথা থেকে আসে জানো? ভালোবাসা থেকে। আর যে দুর্ঘটনার কথা তুমি বললে সেটা হয় আশঙ্কা থেকে। এখন শাকিল হচ্ছে তোমার প্রিয় মানুষ, মনের মানুষ, আর সেই বেচারা যে এখন কষ্টে আছে সেটা তো সহজেই বোঝা যায়। তার মানে হচ্ছে এখন তোমার সমস্ত ভাবনা জুড়ে শাকিল। তাই শাকিল কষ্টে আছে কিনা সে নিয়ে তুমি চিন্তিত। তার মানে তুমি শাকিলকে ভালোবাসতে শুরু করেছো। হবে হবে, এখন এমনই হবে। আচ্ছা, আপনি কি শান্ত ভাইয়ের বাবাকে চেনেন? না, দেখিনি। তাকে নিয়ে কি তোমার ভয় হচ্ছে? আসলে শিউলি, আমি শান্ত নিজের বাবা কি কখনো দেখিনি। আর আমেরিকায় থাকেন যিনি আজগর চাচা, ওনাকেও দেখিনি। আচ্ছা কেন বলো তো? শান্ত ভাই যখন আমেরিকা চলে যান তখন কাউকে কিছু না জানিয়ে সে চলে যান, কিন্তু যাওয়ার আগে জানেন সে তার বাবার সাথে কয়েকবার দেখা করেছিলেন। আচ্ছা ভাই, আপনি খালি লোকটার ভাগ্যটা একবার ভেবে দেখেন। সে তার নিজের ছেলেকে শুধু দেখতেই পাচ্ছেন, একটু ছুতেও পারছেন না, মনের কথাও বলতে পারছিলেন না। সব কিছু তার মনের মধ্যে। আপনি জানেন শান্ত ভাই সব কিছু বুঝতে পারছিলেন, কিন্তু একটা বারের জন্য তাকে বাবা বলে ডাকেননি। এটাও নিশ্চয় তাকে কষ্ট দিত, তাই না? নিজের সন্তান বাবা বলে ডাকছে না, এ তো যন্ত্রণার, কষ্টের। আচ্ছা, তাদের এই যন্ত্রণাটা, এই কষ্টটা কি দূর করা যেত না? না, সেটা সম্ভব ছিল না, কারণ শমশের মামা সবসময় তাদের দুজনকে চোখে চোখে রাখতেন। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব কিছু কি শেষ পর্যন্ত টাকার কাছে হার মানে? মানে কখনো কখনো টাকার মূল্যটা এত বেশি হয়ে যায় যে কোনো কিছুর মূল্য তখন থাকে না। আর তাই তো শান্ত ভাইয়ের টাকায় বিক্রি হয়ে যাওয়া সেই দুর্ভাগা সন্তান। আর তার বাবাও সংসারের হতভাগা এক বাবা।
ভাইয়া ভাইয়া হ্যাঁ কি হয়েছে? দেখো তো কে। পাপিয়া? হ্যাঁ ওই তো। ভাইয়া ও কেন এই বাড়িতে এসছে? যাও তো, যাও, গেট বন্ধ করো প্লিজ। ও যদি এই বাড়িতে ঢুকে তাহলে কিন্তু মহাকাণ্ড ঘটে যাবে। যাও না। তুমি ওকে চলে যেতে বলো, যাও। আরে কিভাবে বলবো তো? আরে দীপা, দীপা কেমন আছো পাপিয়া? আমি এসেছি। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কেমন আছো। ও হ্যাঁ, আমি ভালোই ছিলাম। আসলে আমি এসেছি, আমি আসতে চাইনি, আবার চলে এলাম। রাস্তায় এসে মনে হলো চলে যাই। তুমি এমন এলোমেলো কথা বলছো কেন? তুমি কি বলতে চাও ভেবে বলো। তুমি কি কোনো কারণে অস্থির হয়ে আছো পাপিয়া? ভাবি, আমি কি কিছু বলতে চেয়েছি? আমি কেন এসেছি? হ্যাঁ পাপিয়া, তুমি অনেক কিছু বলতে এসেছো এখানে। তুমি অনেক কিছু গুছিয়ে নিয়ে এসেছিলে যে এখানে এসে বলবে। অনেক কিছু ভেবেও রেখেছিলে, কিন্তু তুমি হয়তো কথাগুলো বলতে পারছো না। তুমি চেষ্টা করো বলার। হ্যাঁ ভাবি, আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না, আর আমি বুঝতে চাইও না পাপিয়া। এতটুকু বুঝতে পারছি তুমি আমাকে দেখে অনেক অস্বস্তি বোধ করছো, কিন্তু আমি তো তোমার সাথে এমন কোনো খারাপ আচরণ করিনি যে তুমি অস্বস্তি ফিল করছো। ভাবি, আমি এক গ্লাস পানি, না পানি না, কফি, না কফি না, এক গ্লাস ঠান্ডা পানি খাবো। পাপিয়া, তুমি কি খেতে চাও সেটা আগে ভালো মতন ডিসাইড করো। চা খাবে নাকি কফি খাবে, তারপর আমাকে বলো, ঠিক আছে? তুমি বসো, আমি আসছি। কি হলো বিন্দু, খাচ্ছিস না কেন? ভাইয়া তুমি খাও, আমার খেতে ভালো লাগছে না। ভাইয়া একটা জিনিস খেয়াল করেছো? আম্মু কদিন হলো খাবার টেবিলে একদমই বসে না, খায়ও না। কই, খেয়াল করিনি তো। কি ব্যাপার? খাওয়া পাতে এত কথা কিসের? তোমাকে নিয়েই কথা ছিল আম্মু। কি কথা? আসো না, আমরা সবাই একসাথে খাই। তুমি তো আর এখন আমাদের সাথে খেতেই বসো না। কে বলেছে? আমি বলেছি, তুমি আমাদের সাথে বসো খেতে, নাহলে কিন্তু আমি খাবো না। আমাদের বোধহয় আর একসঙ্গে বসে খাওয়া হবে না রে। মৌকে ছাড়া আমরা তিনজন এক হতেই পারি না। শোনো আম্মু, আমি কোনোদিনও বিয়ে করব না, তুমিও আমাকে কোনোদিনও বিয়ে দিও না। আমি তোমার সাথে থাকবো, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। দীপা, কি হলো? সেই কখন থেকে তোমাকে ফোনে পাচ্ছি না, খালি বিজি থাকে। হ্যাঁ, কথা বলছিলাম। বল, কেন ফোন করেছিলি? আচ্ছা শোনো, তুমি কি রাস্তায় নাকি অফিসে? গাড়ি হর্ন শোনা যাচ্ছে।
গাড়িতে, কিন্তু কি হয়েছে সেটা বলবি তো? ভাইয়া তুমি কি এখন বাসায় আসছো? হ্যাঁ হ্যাঁ, বাসায় ফিরছি। কিছু আনতে হবে? না শোনো, তোমার এখন বাসায় আসার দরকার নেই। বাসায় আসবো না মানে? ভাইয়া তোমার এখন বাসায় আসার কোনো দরকার নেই। আপনি বাসায় না এসে ভাইয়াকে ফোন করতে পারতেন। উকিল বলে কি আমি মানুষ না? মানুষই তো মানুষের বাসায় আসে। তাছাড়া আসুন। আসলে ভাইয়া একটু অন্যরকম, তিনি কোনো কথাই গুরুত্ব দিচ্ছেন না। অয়ন ভাইয়া তার মা ভাইয়ের উপর খুব রেগে আছেন। যেহেতু অয়ন ভাইয়া কেস করতে চাচ্ছে, সেহেতু তার আগে কিছু করা উচিত। আচ্ছা, ওরা কোন গ্রাউন্ডে মামলা করছে? আপনি আমার কথা শুনে যেভাবে হাসছেন, ভাইয়াও ঠিক কেমনি করে হাসে। এটা তো কোনো হাসির কথা নয়। আসলে এসব মামলা ভীষণ ঝামেলার বিষয়। আমি ভাই মামলা নিয়ে তো কথা বলতে আসিনি। আপনি ভুল করছেন। আমি অয়ন বা নীরাদের পক্ষ হয়েও এখানে আসিনি। মৌ আমার ফ্রেন্ড, মৌয়ের সাথে আমার কথা হয়েছে। মনে হলো প্রতীক সাহেবের সাথে কথা বলা দরকার। আপনি মৌবাবের ফ্রেন্ড? আমি মনে করছি অয়ন ভাইদের অ্যাপয়েন্টেড লয়ার। আমি মৌয়ের বন্ধু বলেই এখানে এসেছি। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। কেন এসেছিস তুই? তোর মুখ আমি আর দেখতে চাই না। ভাইয়া ওকে চলে যেতে বলো। ওর জন্য আজ বড় ভাইয়ের ভাবির মধ্যে এত গন্ডগোল হচ্ছে। অসভ্য মেয়ে। এই কি চাস তুই? হ্যাঁ, বড় ভাইয়ের পেছনে ঘুরঘুর না করলে ভাল লাগে না? না দীপা, একটু থাম তো, আস্তে কথা বল। ও এসেছে আবার চলেও যাবে, তুই এটা নিয়ে তো হইচই করছিস কেন? আমি হইচই করবো না ভাইয়া। না, করবি না। ভাইয়া তুমি জানো না ও দিদি ভাবিকে জ্বালাতে এসেছে। কেমন মেয়ে তুই? আমার ফ্রেন্ড হয়ে আমার ভাইয়ের সাথে যা ইচ্ছা তাই করিস? তোর লজ্জা লাগে না? বড় ভাই তো তোকে অনেক টাকা দিয়েছে, আর কি চাই তোর? তোর মতো কিছু গ্রিডি আর অসভ্য মেয়েরা ছেলেদের পেছন পেছন ঘোরে আর তাদের সংসার নষ্ট করে। ছি দীপা, এভাবে না বলে কথাটা ওকে তুই বুঝিয়ে বল। ভাইয়া তুমি ওকে চেনো না, ওকে আমি অনেকবার বুঝিয়েছি। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ, বের হ। তোর মুখ আমি আর দেখতে চাই না, যা বের হ। ভাইয়া আসার আগে তুই বের হয়ে যাবি। সরি। তুমি বসতে যাচ্ছ? আচ্ছা বসো। আয় না, চল আয়, আমি তোকে বুঝিয়ে বলছি। আপনি শুধু লয়ার হলে আপনার সাথে কথা বলতাম না। যেহেতু আপনি মৌয়ের বান্ধবী, তাই বলুন কি জানতে চান? আমার মনে হয় কোথাও কোনো ভুল আছে, তাই আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার এগেনস্টে যে মৌয়ের আম্মা লিগ্যাল অ্যাকশনের কথা বলছে আর তার যে কোনো গ্রাউন্ড নেই, সেটাও আপনি জানেন। তাছাড়া মৌ যেহেতু আপনারই খালার বাসায় আছে, আমার ভীষণ অবাক লাগছে। কেন, মৌয়ের সাথে আপনার কথা হয়নি? হয়েছে, আমি আসলে আপনার কথা শুনতে চাই। থ্যাঙ্কস, আমার কথা শুনতে যাচ্ছেন বলে। আমার কথা তো কেউ শুনতে চায় না। সবাই নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দিতে চায়, এবং দিচ্ছেও। আমার মনে হয়েছে আপনাদের এই দূরে থাকাটাই একটা গ্যাপ তৈরি করছে, আর এতে মানসিক দূরত্বও তৈরি হচ্ছে। হতে পারে, কিন্তু আমি কি করতে পারি? খালা এমনভাবে ইনভলভ হয়ে যায়, অযথাই সবাই আমাকে ভুল বুঝছে।